খবর করতে গেলে এই ধরনের আইনি নোটিশ আমরা পাচ্ছি। যাই হোক, এটা আমাদের কাজে একটা পালক অ্যাড হলো। যে সাংবাদিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছেন সেই সাংবাদিকের টাইটেলের বানান পর্যন্ত জানেন না। যাই হোক, খারাপ লাগছে দেখে। শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম, এটা নাথিং নিউ, আমার কাছে নতুন কিছু নয় এবং বেঙ্গল লিবার্টির কাছেও নতুন কিছু নয়, কারণ এই ধরনের একাধিক নোটিশ ইতিমধ্যে এসে গিয়েছে। একটা অংশ তারা মিডিয়াকে কিনে নিচ্ছে, তারা মিডিয়াকে গদি মিডিয়া হিসেবে কার্যত তুলে ধরছে, আর একটা অংশ যদি অ্যান্টি গভর্নমেন্ট পলিসিতে খবর করে তাহলে তাদেরকে জেলে ভরা হচ্ছে। শাসকের চরিত্রই তাই। এই যে আমাকে বলেছে আগামী 7 দিনের মধ্যে দেখা করতে হবে, কি দেখা করব, কি দেখা করব, কি বলবো গিয়ে? আমার সোর্স কি? কোন সাংবাদিক দায়বদ্ধ নয় তার সোর্স জানানোর জন্য। দেখা যাক সত্য যেতে না তোষামত যেতে। বিভিন্ন সময়ে পুলিশ নিয়ে নানা অভিযোগ ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি। লেকের ধারে প্রেমিক প্রেমিকাদের ধরা, টাকা নেওয়া, সিগন্যালে দাঁড়িয়ে বাইক থেকে গাড়ি থেকে টাকা নেওয়া, বা যদি পর্যাপ্ত লাইসেন্স থাকে তাহলে একটু খুশি করে দিন না, এমন বিভিন্ন শব্দ শুনেছি। পুলিশের সঙ্গে উৎকোচ বাই ঘুষ শব্দটা ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। এই অভিযোগটা দীর্ঘদিন ধরে ছিল, কংগ্রেস আমলে ছিল, যুক্তফ্রন্ট আমলে ছিল, বাম আমলে ছিল। এর সাথে নব সংযোজন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে তোষামত, এবং এই খবর লাগাতার বেঙ্গল লিবার্টি করে এসেছে। লাগাতার এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়েলফেয়ারের তরফে যেভাবে একের পর এক আমরা চাক্ষুষ করতে পেরেছি, পোস্টাল ব্যালট লুটের জন্য যেই বৈঠক, সেই বৈঠক কার্যকর হয়েছে, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে যেভাবে ওয়েলফেয়ার কাজ করছে, সে নিয়ে লাগাতার বিভিন্ন তথ্য পেয়েছে এবং বেঙ্গল লিবার্টি লাগাতার খবর করে গিয়েছে, আপনাদের সামনে তথ্যগুলো উত্থাপন করেছে। তার ফল কি হলো? ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, গায়ে তো লেগেছে। সেই কারণের জন্য বেঙ্গল লিবার্টির নামে এবং আমার নামে, বিট্টু রায় চৌধুরীর নামে দুটি নোটিশ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, এবং দুটি মানানির নোটিশ এই মুহূর্তে আপনাদের সামনে সেই নোটিশ তুলে ধরবো। এই হলো সেই নোটিশ, এই হলো সেই নোটিশ, 5 পাতা 5 পাতা করে আমি দেখতে পাচ্ছি, 5 পাতা করে এই নোটিশ। এই একটা 5 পাতার নোটিশ, এটা পাঠানো হয়েছে বেঙ্গল লিবার্টি নামে, বেঙ্গল লিবার্টি জার্নালিস্ট বিট্টু, এখানে অ্যাড্রেস ইত্যাদি। সেকেন্ড নোটিশ, এইটা হয়েছে আমার নামে পাঠানো হয়েছে, বিট্টু রায় চৌধুরীর নামে, যদিও যিনি আইনজীবী করণ শর্মা তিনি 30 মার্চ 2026 এই নোটিশটা আমাকে পাঠাচ্ছেন, আমার বাড়িতে পাঠাচ্ছেন, এবং তার কাছে সমস্ত তথ্য রয়েছে, কিন্তু তার কাছে আমার ফোন নাম্বারও রয়েছে, অফিসিয়াল মেল আইডিও রয়েছে, কিন্তু তিনি আমার নামটি একটু ভালো করে জানেন না, হয়তো চৌধুরী বানানটা একটু ভুল আছে, একটু ঠিক করে নেবেন পরবর্তী ক্ষেত্রে, করণ শর্মা। যাই হোক, দ্বিতীয়ত হচ্ছে এখানে কি কি নিয়ে তিনি নোটিশ পাঠিয়েছেন, এইটা হচ্ছে সবচেয়ে বড় খবর। সবচেয়ে বড় খবর কোন কোন বিষয়কে কেন্দ্র করে? ওয়েলফেয়ারের তরফে গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টাকে নজরে রাখা হয়েছিল। আমার কাছে দীর্ঘদিন ধরে খবর আসছিল, মাফ করবেন যারা ওয়েলফেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যারা পুলিশ অফিসাররা রয়েছেন, আপনাদেরই সহকর্মী বা কমরেড, তারা এই আপনাদের চালচলনগুলো ঠিক ভালোভাবে মেনে নিচ্ছিলেন না। সেই কারণে তারা অনেক আগেই আমাকে বলে দিয়েছিলেন যে বিট্টু, তোমার নামে চলছে কিছু একটা কাজ চলছে, পুলিশের কাছে হেভি নজরে রয়েছে, অনেকে তুমি গাত্রদাহের কারণ হয়ে উঠছো, তোমার কাছে নোটিশ যেতে পারে। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম, এটা নাথিং নিউ, আমার কাছে নতুন কিছু নয় এবং বেঙ্গল লিবার্টির কাছেও নতুন কিছু নয়, কারণ এই ধরনের একাধিক নোটিশ ইতিমধ্যে এসে গিয়েছে। চ্যানেলের বয়স মাত্র 8 মাস, আমি সক্রিয়ভাবে 8 মাস ধরে এই চ্যানেলটি কার্যকর করছি, আপনাদের সামনে 8 মাস ধরে বিভিন্ন খবর উত্থাপন করছি। এর মধ্যে 3টি এফআইআর প্রথম দিকে এসেছিল, যার মধ্যে একজন ছিলেন তৎকালীন সময় বিজেপির বিধায়ক, তারপর তিনি তৃণমূলে যোগদান করে যান, তারপর তৃণমূলের বিধায়ক হয়ে বিধানসভায় আবার প্রবেশ করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বা বিধায়ক মুকুটমণি অধিকারী, তিনি আমার নামে কেস করেছিলেন। হ্যাঁ, তার একটা টাকা খাওয়ার বিষয় নিয়ে বিভিন্ন খবর বা কল রেকর্ড এসেছিল, সেই নিয়ে খবর করেছিলাম, তার জন্য নোটিশ পাঠানো হয়েছিল, আইনি নোটিশ, লিগাল নোটিশ, পুলিশ এফআইআর করেছে ইত্যাদি ইত্যাদি। পরে যখন তাকে আমি বিধানসভার সামনে ধরেছিলাম, তিনি বলেছিলেন যে কি কেন নোটিশ পাঠানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কারণ দর্শিয়েছিলেন। তারপরে আমি তাকে পাল্টা বলেছিলাম যে আপনার এগেনস্টে আরো একাধিক কমপ্লেন আছে এবং সেই তথ্যগুলো আমার কাছে আছে, আমি সেগুলো আপনার সামনে উত্থাপন করব এবং মানুষের সামনে তুলে আনবো। তার কিছুক্ষণ বাদেই আমি যখন আবার বিধানসভার ভিতরে প্রবেশ করে যাই, তিনি আমায় ফোন করে বলেছিলেন, হ্যাঁ গো, তোমার বিরুদ্ধে আমি এই অভিযোগটা তুলবো কি করে একটু বলে দাও তো। এই ছিল হচ্ছে সংশ্লিষ্ট বিধায়কের তৎকালীন সময় মন্তব্য। যাই হোক, এর পাশাপাশি একাধিক অভিযোগ এসছে, একাধিক এফআইআর এসছে, মানে আমি
এই কদিন 8 মাসের মধ্যে কভার করতে গিয়ে আপনাদের সামনে কাঁচিহীন সংবাদ পরিবেশন করতে গিয়ে লাগাতার এভাবে আক্রমণের সম্মুখীন হয়েছে পুলিশ মাধ্যমে, তৃণমূল এমএলএদের মাধ্যমে, এবং এটাই স্বাভাবিক। পুলিশ ওয়েলফেয়ার এর খবর করার জন্য বেঙ্গল লিবার্টিকে এই মুহূর্তে 8টা নোটিশ পাঠিয়েছে বিট্টু রায়চৌধুরী। কপিগুলো আমাকে দেবেন। পুলিশ ওয়েলফেয়ারের কিভাবে টাইট দিতে হয় আমি জানি। এই শান্তনু সিনহা বিশ্বাস অ্যারেস্ট হবে, আপনি জেনে রাখুন, ওকে অ্যারেস্ট করা হবে, জেনে রাখুন। আপনাদের একটা গল্প বলি। মিসার অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট ছিল। এই মিসার অ্যাক্টের মাধ্যমে জরুরি অবস্থার সময় ইন্দিরা গান্ধী একের পর এক সাংবাদিককে হাজতে পুরেছিলেন। ঠিক আছে, এবার বাঙালি 2 সাংবাদিকের নাম বলবো। এক, বরুণ সেনগুপ্ত, যিনি 25 বছর আনন্দবাজার পত্রিকাতে কাজ করেছিলেন এবং 25 বছর বর্তমানকে লালন পালন করেছিলেন, বর্তমানের জনক। এই 2টি সংবাদপত্রে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার একটা বিখ্যাত কলমের নাম হলো রাজ্য রাজনীতি। এই বরুণ সেনগুপ্তকে মিসার অ্যাক্টে গ্রেফতার করা হয়েছিল। জানেন, মিসার অ্যাক্টে গ্রেফতার করা হয়েছিল এবং 9 মাস ধরে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন থানাতে ঘোরানো হয়েছিল। বিভিন্ন সময়, গরমের সময় কোন জেলাতে বেশি গরম পড়ে সেখানে বরুণ সেনগুপ্তকে নিয়ে যাওয়া হয়, বর্ষার সময় কোন জেলাতে বেশি স্যাঁতস্যাঁতে আবহ তৈরি হয় সেইখানে নিয়ে যাওয়া হয়, সেই জেলে নিয়ে যাওয়া হয়। এইভাবে বরুণ সেনগুপ্তকে সময় কাটাতে হয়। আরেকজন, উনিও আনন্দবাজারে কাজ করেছেন একটা সময়, পরে তিনি আজকাল বলে সংবাদপত্রের সূচনা করেছিলেন, পরে তিনি আবার আনন্দবাজারে ব্যাক করেন। বিখ্যাত সাহিত্যিক এবং সাংবাদিক গৌরকিশোর ঘোষ, এবং অত্যন্ত কড়া সাংবাদিক। তিনি কোনো পলিটিক্যাল পার্টির ধার ধারতেন না এবং বিভিন্ন সাংবাদিকদের স্বাধীনতার আন্দোলনে তিনি বারবার মুভমেন্ট করেছেন। তাকে দেখা গিয়েছে এবং তিনি একাধিক লিখেছেন। তিনি তার বিভিন্ন ছদ্মনামও আমরা জানি যে তিনি এই ছদ্মনামে বিভিন্ন লেখালেখি করতেন। গৌরানন্দ সমগ্র যদি আমরা পড়ি, আমরা ডেফিনেটলি গৌরকিশোর ঘোষ সম্পর্কে অনেক কিছু জানতে পারবো। ফলে এই গৌরকিশোর ঘোষকেও ওই একই সময় মিসার অ্যাক্টে গ্রেপ্তার করা হয়েছিল। এটা ইতিহাস এবং সেই ইতিহাসের পুনরাবৃত্তি বারবার ঘটে এসেছে। কেন? আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন সাংবাদিকদের গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, লিখিত ইন্দিরা গান্ধী যেমন রেডিওতে ঘোষণা করেছিলেন জরুরি অবস্থা জারি হচ্ছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা নয়। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অলিখিত, অঘোষিত জরুরি অবস্থা চলছে, যার জেরে একের পর এক সাংবাদিককে হাজতে যেতে হচ্ছে, নয়তোবা আক্রমণের শিকার হতে হচ্ছে, নয়তোবা মার খেতে হচ্ছে। এই হলো ডেমোক্রেসির 6টা পিলার। ডেমোক্রেসির যতগুলো পিলার রয়েছে তার মধ্যে থেকে সংবাদ মাধ্যম খুব ইম্পর্টেন্ট, এবং আজকের দিনে দাঁড়িয়ে ডেমোক্রেসির এই পিলারগুলোকে এক এক করে ভেঙে দেওয়া হচ্ছে এবং সংবাদ মাধ্যমে মেরুদণ্ডটা ভেঙেই দেওয়া হচ্ছে। একটা অংশ তারা মিডিয়াকে কিনে নিচ্ছে, তারা মিডিয়াকে গদি মিডিয়া হিসেবে কার্যত তুলে ধরছে, আর একটা অংশ যদি অ্যান্টি গভর্নমেন্ট পলিসিতে খবর করে তাহলে তাদেরকে জেলে ভরা হচ্ছে। শাসকের চরিত্রই তাই। চিরকাল ধরে শাসক একইভাবে কাজ করে গিয়েছে, কারণ শাসক ক্ষমতার লোভে তারা মত্ত হয়ে থাকে, সিংহাসনে বসে ক্ষমতাটাকে টিকিয়ে রাখার জন্য। এবং ক্ষমতা চলে গেল সিপিএম এর মতো তারা ভাবে যে আমরা আবার ক্ষমতায় আসবো। যেমন সূর্যকান্ত মিশ্র 2016 সালে যখন বিরোধী দলনেতা ছিলেন, ভোট হতে না হতেই বলে দিচ্ছিলেন 200 পার করে গেছি, 300 পার করে গেছি, অমুক করে গেছি, তমুক করে গেছি। যদিও সংখ্যা আরো কমলো, আর আজকের দিনে দাঁড়িয়ে সিপিএম 0, তবু তারা মনে করেন তারা এখনো শাসকে রয়েছেন, এমন তাদের হাবভাব। ঠিক একইভাবে কংগ্রেসের অভ্যন্তরেও এই চরিত্রটা ছিল, কারণ কংগ্রেসের আমলে একের পর এক গণতান্ত্রিক পদ্ধতিতে যারা সংবাদ পরিবেশন করেছেন তাদেরকে আক্রমণের শিকার হতে হয়েছিল। এই বরুণ সেনগুপ্ত যার নাম নিচ্ছিলাম, তাকে আমাদের প্রাক্তন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায় বলেছিলেন বরুণ সেনগুপ্তের হাত সোনায় বাঁধিয়ে দেওয়া উচিত, এবং সেই সিদ্ধার্থ শঙ্কর রায় বরুণ সেনগুপ্তকে জেলে পচিয়েছিলেন এবং ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তো সিদ্ধার্থ শঙ্কর রায়, এবং জরুরি অবস্থা ঘোষণার নেপথ্যে সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাত ভয়ঙ্কর ছিল বলে জানা যায়। ফলে সাংবাদিকদের একটা অংশ ব্যবহার যেমন করে, আরেকটা অংশ কেস খাওয়াতে তৎপর হয়ে ওঠে। অর্থাৎ শাসকের চরিত্র একই থাকে, কিন্তু অ্যান্টি গভর্নমেন্ট পলিসি আমাদের যারা পশ্চিমবঙ্গ সাংবাদিকতার যারা জনক রয়েছেন, এমনকি যদি আমরা 1780 সালে চলে যাই, ভারতবর্ষে প্রথম নিউজ পেপার যেটা ছিল সেটা ছিল হিকির বেঙ্গল গ্যাজেট, এবং সেই বেঙ্গল গ্যাজেট পর্যন্ত অ্যান্টি গভর্নমেন্ট পলিসিতে তাদের কাজ চালিয়ে গিয়েছে। এবং পরবর্তী ক্ষেত্রে সংবাদ প্রভাকর বা বিভিন্ন সংবাদপত্র যদি আমরা পরপর দেখি, আমরা দেখব অ্যান্টি গভর্নমেন্ট পলিসি। কিন্তু এখন যদি আপনি অ্যান্টি গভর্নমেন্ট পলিসি করেন তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনাকে এই গ্রেপ্তার করা হবে। এই ধরনের বিচ্ছিরি বিতিকিচ্ছিরি বানান ভুল
এই ধরনের আইনি নোটিশ পাঠানো হবে। যে সাংবাদিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠাচ্ছেন সেই সাংবাদিকের টাইটেলের বানান পর্যন্ত জানেন না। যাই হোক, খারাপ লাগছে দেখে। এরপর আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের উত্থাপন করি। আমি যদি দেখি সোভিয়েত ইউনিয়নের সময় কমিউনিস্ট সরকার কি করেছিল, বিভিন্ন সময় সাংবাদিকদের হেনস্থা করেছিল, কেজিবি পেছনে লাগিয়ে দেওয়া হয়েছিল সাংবাদিকদের। কোথা থেকে খবর পাচ্ছে? এরা কি মার্কিন যুক্তরাষ্ট্রের চর? অন্যদিকে দাঁড়িয়ে আমেরিকায় আজকে কি হচ্ছে? সাংবাদিকরা নিরপেক্ষভাবে খবর করতে গেলে ট্রাম্পের রোশানলের মুখে পড়ছে। ডেমোক্র্যাটস, সোশ্যালিস্ট, যেখানে যাব একই ছবি। কেন সংবাদ মাধ্যম বারবার এভাবে আক্রমণের শিকার হবে? কেন হবে? ভারতবর্ষে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি গৌরী লঙ্কেশের মৃত্যুর ঘটনা। কেন? গৌরী লঙ্কেশের সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল, ইন্ডিপেন্ডেন্ট ভাবে সাংবাদিকতা করতেন। কিছু হিন্দুত্ববাদী দল এসে গৌরী শঙ্করকে গুলি করে দিয়ে বেরিয়ে চলে যায়। এই হচ্ছে অবস্থা। গৌরী লঙ্কেশ আমরা দেখেছি। আমরা এমনকি ইসলামিক স্টেটে আমরা দেখেছি ড্যানিয়েল পার্ল, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক, তার গলা কেটে ফেলা হয়েছিল। বিখ্যাত একটি সিনেমা আছে, সেই সিনেমাতে হিন্দি চলচ্চিত্র, সেখানে এই ড্যানিয়েল পার্লের ঘটনাটা আপনারা দেখতে পারবেন। ফলে যে কোনো জায়গাতে ইসলামিক স্টেট, ডেমোক্রেটিক স্টেট, সোশ্যালিস্ট স্টেট, যেখানে যাবেন না কেন সাংবাদিকদের ওপর আক্রমণ চলে এসেছে। এটাই হলো শাসকের চরিত্র। কারণ শাসক কেবলমাত্র ক্ষমতা বোঝে, ক্ষমতা ছাড়া শাসকের আর কিচ্ছু যায় আসে না। তার জন্য যদি শত্রুকে আরো শত্রু বানানো হবে এবং বন্ধুকে শত্রু করতে পিছপা হওয়ার কোনো জায়গা নেই। স্টালিনের জামানাতে প্রচুর সাংবাদিকদের, সোভিয়েত ইউনিয়ন, কমিউনিস্ট স্টালিনের জামানাতে গুলাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, বন্দি করে রাখা হয়েছিল সাংবাদিকদের। প্রচুর এরকম ঘটনা ঘটেছে। কিন্তু আবার এই সাংবাদিকদের দৌলতে আমরা অনেক সাহিত্যও পেয়েছি। আমরা যদি দেখি সন্তোষ কুমার ঘোষ, প্রখ্যাত সাংবাদিক, আনন্দবাজার পত্রিকাতে কাজ করতেন। তার লেখা কিনু গোয়ালার গলি, শ্রীচরণের সুমাকে ইত্যাদি লেখা সাহিত্য গুণ ভয়ঙ্কর ভাবে ফুটে উঠেছে। আরো কত জায়গায় যাব। আমরা যদি বরুণ সেনগুপ্তের কথা বলছিলাম, বরুণ সেনগুপ্তের আনন্দ পাবলিশার্স থেকে বেরিয়েছে রচনা সংগ্রহ, যদি আপনারা কেনেন সেখানে বরুণ সেনগুপ্তের এই যে কারাবাস, সেই কারাবাসটা আপনারা পাবেন। অন্ধকারের অন্তরালে নামক একটি হেডলাইনের যে প্রবন্ধ মাফ করবেন, একটা বড় রচনা, সেই রচনাতে সেখানে বরুণ সেনগুপ্ত কিভাবে কাটিয়েছেন সে বিষয়টা বিস্তারিত লিখেছেন। ফলে আমরা আজকে পশ্চিমবঙ্গে বসবাস করছি, নির্বাচন, বিভিন্ন ক্ষেত্রে এই সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা বারবার উঠে আসছে। সংবাদ আমরা করব, সোর্স জানাতে আমরা বাধ্য নই, সংবিধান আমাদের সেই অধিকার দিয়েছে। এই যে আমাকে বলেছে আগামী 7 দিনের মধ্যে দেখা করতে হবে, কি দেখা করব, কি বলবো গিয়ে? আমার সোর্স কি? কোন সাংবাদিক দায়বদ্ধ নয় তার সোর্স জানানোর জন্য। এটা সংবিধান সেই অধিকার দিয়েছে, আমাদের প্রেস অ্যাক্ট সেই অধিকার দিয়েছে। কাজে এই অবস্থায় দাঁড়িয়ে আমি আমার মতো, আমার আইনজীবী যা ব্যবস্থা নেওয়ার তা নেবেন। এই নোটিশের পাল্টা প্রত্যুত্তর অবশ্যই আপনাদের কাছে আপনারা পাবেন প্রত্যেকে। কিন্তু ওয়েলফেয়ারের যারা রয়েছেন, যে সমস্ত পুলিশ অফিসাররা যারা আমাকে খবর দিয়েছিলেন আগে থেকে যে একটা কিছু ঘটনা ঘটবে তোমার সাথে, সেই ওয়েলফেয়ারের অফিসারদের অসংখ্য ধন্যবাদ এই তথ্যগুলো তুলে দেওয়ার জন্য। আরো অনেক তথ্য ওয়েলফেয়ার থেকে বেরিয়ে আসবে। যারা এই উকিলের চিঠি পাঠাচ্ছেন আমাকে, বেঙ্গল লিবার্টিকে, আমাকে ব্যক্তিগতভাবে উকিলের চিঠি পাঠাচ্ছেন, মাননীর মামলা করবেন এই বিষয়টা নিয়ে নোটিশ দিচ্ছেন, জানিয়ে রাখি প্রচুর পুলিশ অফিসাররা রয়েছেন যারা এখনো পর্যন্ত চান যে বিট্টু খবর করুক। যেমন ভাবে লাগাতার খবর করে এসছে, যে খবরগুলোর ওপর কেস হয়েছে। আমি তো দেখছিলাম, আমি এখানে যদি পরপর দেখি, আমি একটু 4 নম্বর পৃষ্ঠায় চলে যাব। শুনুন, পুলিশ নিয়ে যে কটা খবর করেছি, এত ভয় কিসের ভাই, এত ভয় কিসের? পুলিশ নিয়ে যে কটা খবর করেছি, ABCDEFGHI, কতগুলো? ABCDEFGHI, 9খানা খবরের লিঙ্ক দিয়ে এত ভয়। আরে পুলিশ ডিএ পাচ্ছে না, ডিএ না পেয়ে পুলিশ ক্ষোভ পোষণ করেন কোথায় কোথায় জানেন? বিধানসভার অভ্যন্তরে, বিধানসভার বাইরে, নবান্নের অভ্যন্তরে, নবান্নের বাইরে, নিউ সেক্রেটারিয়েটের অভ্যন্তরে, নিউ সেক্রেটারিয়েটের বাইরে, মহাকরণের অভ্যন্তরে, মহাকরণের বাইরে। হেন কোনো জায়গা নেই, পুলিশ দিয়ে পাচ্ছে না। সেই কারণের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যখন পুলিশকে ফোর্স করা হয়, কিছু মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী পুলিশ অফিসাররা যারা
এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা উপকৃত হন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বাজার করে দেন এবং তার পাশাপাশি গাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, সিকিউরিটি দেওয়া হয়, পুলিশ অফিসারদের এক্সটেনশন দেওয়া হয়, সেই সমস্ত পুলিশ অফিসারদের কিছু যায় আসে না। সেই সমস্ত পুলিশ অফিসাররা নিচুতলা পুলিশ আধিকারিকদের একটাই কথা বলেন, ভাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পোস্টাল ব্যালট লুট করতে হবে, না হলে বদলি হবে, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কে সহ্য করবে? কোন পুলিশ অফিসার মেরুদণ্ড বেঁকিয়ে সহ্য করবে এই ধরনের স্বৈরাচারী মনোভাব? পুলিশ যদি আজকে সক্রিয় থাকতো তাহলে আরজি করের অভ্যন্তরে যে ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা রুখতে পারতো। পুলিশ সেটা পারেনি। পুলিশ পার্ক স্ট্রিটের ঘটনা রুখতে পারেনি, পুলিশ কামদুনির ঘটনা রুখতে পারেনি, পুলিশ এই মোথাবাড়ি, কলকাতা, পোর্ট এরিয়া, মুর্শিদাবাদ, মালদাতে যে সাম্প্রদায়িক অশান্তি লাগাতার ঘটছে, রামনবমীকে নিয়ে আবার যে ঘটলো, পুলিশ নিথর দর্শক হয়ে, নীরব দর্শক হয়ে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়ে পুলিশ দাঁড়িয়েছিল, দেখেছে। পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও তারা লাঠি নিয়ে কাঁচ ভেঙে এই দেখেন পুলিশ আসছে, এটা কি পুলিশের গাফিলতি নাই? আগুন লাগানো হচ্ছে, পুলিশ দেখেছে। পুলিশ সক্রিয় থাকলে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে এভাবে খুন হতে হতো না, মুসলিম ভাইদের খুন হতে হতো না, হিন্দু ভাইদের খুন হতে হতো না, খ্রিস্টানদের খুন হতে হতো না, বৌদ্ধিস্টদের, জৈনদের খুন হতে হতো না। পুলিশ সক্রিয় থাকলে হতো না। পুলিশ সক্রিয় নেই। পুলিশ নির্দিষ্টভাবে কিছু তৃণমূল কংগ্রেসের বা শাসক দলের বা অন্যান্য বিভিন্ন পার্টির যারা রয়েছেন, যারা শাসক দল ঘেঁষা, তাদেরকে নিরাপত্তা দিতে ব্যস্ত। পুলিশের কাজ এই নিরাপত্তা দেওয়া। ফলে এই যে কন্ডিশন তৈরি হচ্ছে, পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে। ইলেকশন কমিশনের হাতে এই মুহূর্তে আইন শৃঙ্খলাগত পরিস্থিতি সংক্রান্ত বিষয় নিয়ে সমস্ত ক্ষমতা থাকলেও পুলিশের কি ভূমিকা আমরা দেখলাম? আমরা প্রত্যেকেই জানি এই হলো পুলিশের অবস্থা। তারপরে খবর করতে গেলে এই ধরনের আইনি নোটিশ আমরা পাচ্ছি। যাই হোক, এটা আমাদের তাজে একটা পালক অ্যাড হলো, মুকুটে একটা পালক অ্যাড হলো। যত কেস দেবেন তত আমাদেরই প্রচার হবে। অসংখ্য ধন্যবাদ পুলিশ অফিসারদের ওয়েলফেয়ারকে। শান্তনু সিনহা বিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ। শান্তনু সিনহা বিশ্বাস, আপনাকে তো ইডি ডেকেছে, ইডি নোটিশ দিয়েছে। আপনার ছেলের বিরুদ্ধে তো এনআরআই কোঠাতে কেপিসিতে ডাক্তারি পড়ার যে ঘটনা, সেইটা নিয়েও নানা রকম চর্চা চলছে। শান্তনু সিনহা বিশ্বাস, অসংখ্য ধন্যবাদ ওয়েলফেয়ারকে দিয়ে এত সুন্দর চিঠি করানোর জন্য। দেখা যাক সত্য জেতে না তোষামত জেতে, এইটাই দেখব। লড়াই শুরু হলো। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা বেঙ্গল লিবার্টি যে ইউটিউব চ্যানেল, আমি জানিয়ে দিচ্ছি 3টি ইউটিউব চ্যানেল আছে, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ। এই 3টি চ্যানেলে আপনারা ভিজিট করুন, সমস্ত আপডেট, সমস্ত খবর আপনারা পাবেন। এর পাশাপাশি www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল, সেগুলোতেও নজর রাখতে পারেন। বিভিন্ন রিলস আমাদের বিভিন্ন প্রতিনিধিরা আপনাদের জন্য তুলে ধরছে আপডেট থাকার জন্য, আপনারা যাতে আপডেট থাকতে পারেন। যাই হোক, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।